পাড়ার বখাটে ছেলেগুলো আমার পেছন পেছন আসছে। আমি সিনেমার নায়িকার স্টাইলে দৌড়ে গিয়ে একটা থেমে থাকা প্রাইভেট কারের সাথে ধাক্কা খেলাম। ধপাস করে পড়েও গেলাম। ব্যালেন্স হারিয়ে খুব ব্যথা পেলাম কোমরে। পড়ে যাবার প্ল্যানটা আগে থেকেই ছিল, কিন্তু এতটা ব্যথা লাগবে ভাবিনি। আমি কোমরে হাত রেখে বসে আছি, গাড়ি থেকে কোনো হিরো বেরিয়ে আসার অপেক্ষায়। গাড়ি থেকে হিরো বা মালিক না বের হয়ে ড্রাইভার বের হলো। ড্রাইভার মধ্যবয়সী। দেখেই মেজাজ গরম হয়ে গেল। আমি বসে থেকে চোখ পাকিয়ে বললাম, আপনি বাইরে এসেছেন কেন? মালিক কই? মালিক তো গাড়িতে নাই। আমি গাড়ি থামাইয়া অপেক্ষা করতেছি, কিন্তু আপনি ধাক্কা খাইলেন কে? সেইটাই বুঝলাম না। আর মালিকরে দিয়া কি করবে? দেখছে না গুন্ডারা আমাকে তাড়া করেছে? সে আশেপাশে তাকিয়ে তারপর আমার দিকে তাকালো। বিস্ময়ের স্বরে বলল, গুন্ডা তাড়া করছে? তা নয় তো কি, কাউরে তো দেখি না। দেখবেন কি করে? তারা তো জায়গা মতো পৌঁছে দিয়ে চলে গেছে। মানে কি? এত বুঝে কাজ নেই। আমি এই গাড়ির সাথে ধাক্কা খেয়েছি, তাই আমাকে মালিকে টেনে তুলবে। যান, মালিককে ডেকে আনে। কেন? কারণ আমি তার গাড়িতে ধাক্কা খেয়েছি। সিনেমাতে দেখেন না, যে গাড়ির সাথে ধাক্কা খেলে মালিক দৌড়ে এসে টেনে তোলে? কিন্তু গাড়ি তো থাইমা আছিল। গাড়ি থেমেছিল তো কি হয়েছে? ধাক্কা তো গাড়ির সাথেই খেয়েছি। আর আমি কি গাড়ি থামিয়ে রাখতে বলেছি নাকি? আজব মায়া দেখতেছি। আজব গজব বাদ দিয়ে মালিককে ডাকেন। তিনি অপরিচিত মানুষের লগে কথা কয় না। আর তিনি গাড়িতে নাই, বাইরে কাজে আছেন। আপনি ফোন করেন, দাঁড়াইয়া থাকেন, মালিক আইলে করেন। আপনি ফোন করে বলেন যে তার গার্লফ্রেন্ড তার জন্য অপেক্ষা করছে। আমার কথা শুনে লোকটা কিছুক্ষণ হা করে আমার দিকে তাকিয়ে রইল। সে হা করে থাকুক গে, তাতে আমার কি? তারপর বলল, আপনার মাথা ঠিক আছে তো? কেন? আমার মাথার চুলগুলো কি এলোমেলো লাগছে? মনে হইতাছে মাথার সিট আছে। বেশি কথা না বলে তাকে ডাকেন। না হলে আজ কেয়ামত থেকে কেয়ামত হবে এখানে, এই রাস্তায়। ড্রাইভার আমার কথায় পাত্তাই দিল না। সে হয়তো আমাকে পাগলি টাগলি ভেবেছে। আধা ঘন্টা ধরে বসে আছি রোদের মধ্যে। পুড়ে তো কয়লা হয়ে গেলাম দেখছি। তাও গাড়ির মালিকের দেখা নাই। ছাতাটা যে কেন সাথে আনলাম না। ড্রাইভারকে বললাম, এই যে চাচা, শুনুন। বলেন। আপনি এখন আমাকে একটা ছাতি কিনে এনে দিন। কেন? এত রোদে বসে থাকা যায় নাকি? বইসা থাকতে কেরাই কইছে? আমি রেগে উঠে বললাম, আমি বসে থাকবো, তাতে আপনার প্রবলেম কি? আপনি যান, ছাতা নিয়ে আসেন। লোকটা কিছু না বলে গাড়ি থেকে একটা ছাতা বের করে দিল। আমি ছাতা মাথায় দিয়ে বসে থাকলাম। আশেপাশের লোকজন হেঁটে যাচ্ছে আর আমার দিকে তাকাচ্ছে। কেউ কেউ হাসছেও। সে হাসুক গে, আই ডোন্ট কেয়ার। আজ গাড়িওয়ালার সাথে দফরফা করেই ছাড়ব। কিন্তু সে কোথায়? কখন আসবে? 2 ঘন্টা পর একজন দাদুর বয়সী লোক গাড়ির কাছে এসে দাঁড়ালেন। আমি পাত্তা দিলাম না। উনি গাড়িতে উঠতেই ড্রাইভার তাকে বলল, স্যার, এই মাইয়া আপনার লগে কথা কইব। সে নাকি আপনার গার্লফ্রেন্ড। লোকটা গাড়িতে না উঠে হা করে ড্রাইভারের দিকে তাকালেন। তার চেয়ে বড় হা আমি করলাম। এই বয়স্ক লোকটা এই গাড়ির মালিক? ওহ নো! এখন কি করব? দৌড়ে পালিয়ে যাব? তাতে যদি আমাকে দেশদ্রোহী মনে করে? না না, পালানো ঠিক হবে না। আমি বসেই থাকলাম। লোকটা ড্রাইভারকে কিছু না বলে আমার দিকে তাকালেন। উনি আমার মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করলেন। তারপর কিছুক্ষণ আমার মুখের দিকে চেয়ে থেকে বললেন, তুমি আমার গার্লফ্রেন্ড? এখন কি বলি? এই বুড়ার গার্লফ্রেন্ড আমি কেন হতে যাব? এই লোকটা এই গাড়ির মালিক। এমন রংচঙে গাড়িটার মালিক হওয়ার কথা তো কোনো যুবকের। কিন্তু গাড়িটা তো ঠিকই আছে, শুধু মালিক ঠিক নেই। এত বয়স হয়েছে, তাহলে নিশ্চয়ই তার নাতি নাতনিও আছে। কিন্তু তিনি যেভাবে তাকিয়ে আছেন, তাতে ভয় লাগছে। এই হ্যাঁ নায়ের ফেরে পড়ে আমাকে জেলে না যেতে হয়। ধুর, কোথায় ভেবেছিলাম হ্যান্ডসাম হিরো বের হবে, আর বের হলো একটা বুড়ো। আমি ওনার কথার জবাব দিলাম না। উনি গাড়িতে না উঠে আমার দিকে এগিয়ে এলেন। তারপর মুচকি হেসে বললেন, হ্যাঁ গো সুইটি, দাঁড়িয়ে কেন বেবি, গাড়িতে এসো। ওনার কথা শুনে আমি টাস্কিট হলাম। ওনার ভাব লক্ষণ তো সুবিধার মনে হচ্ছে না। আমার তো গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এমনিতেই এত গরম, তার উপরে কি সব কথাবার্তা। আমি বোধহয় আর বাঁচবো না। আমি আমতা আমতা করে বললাম, আসলে মানে, মানে, কিসের মানে? আমি এখন বাড়ি যাব। আমার ভীষণ পানি পিপাসা পেয়েছে। কেন? বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাওয়া না? না। উনি ড্রাইভারকে কড়া গলায় বললেন, মোখলেস,
মেয়েটা গাড়িতে না উঠলে পুলিশ ডাকবা। ড্রাইভার মাথা ঝাঁকিয়ে বলল, জি স্যার। কি বিপদ ডেকে আনলাম বাবু। বাধ্য হলাম গাড়িতে উঠতে। বুঝলাম এ লোক নারী পাচারকারী। আমি তো এক্কেরে শেষ। শেষমেশ আমার কপালে এই পাচার হওয়া ছিল আল্লাহ। উনার পাশে গিয়ে বসলাম। উনি আমার হাতে পানির বোতল ধরিয়ে দিয়ে বললেন, মন খারাপ কেন সুইটি? পানি খাও। বুড়োর ভীমরতি দেখে মেজাজ গরম হয়ে গেল, কিন্তু কিছু তো করার নেই। আমি অনেক কষ্টে দাঁত বের করে হাসির ভান করলাম। তোমার নাম কি? বাবা মা কুসুম রেখেছে, কিন্তু আমি নিজেকে মৌসুমী মনে করি। উনি চোখ কপালে তুলে বললেন, মৌসুমী কেন? মৌসুমী নায়িকা, আর আমিও নিজেকে নায়িকাই মনে করি। দেখুন তো, মৌসুমীর চেহারার সাথে আমার চেহারার মিল আছে কিনা। উনি বিস্ময়ের চোখে আমার দিকে চেয়ে রইলেন। কি বুঝলেন কে জানে। বললেন, আমরা আজকেই বিয়ে করব। আমার মাথায় যেন বাজ পড়ল। আমি চেঁচিয়ে বললাম, কি? আর কতকাল গার্লফ্রেন্ডকে ঝুলিয়ে রাখবো বলো? আমার তো বয়স হয়েছে। ভালো মন্দ কিছু একটা যে কোনো সময় হয়ে যেতেই পারে, তাই বিয়েতে আর দেরি করতে চাইছি না। আমি কাঁদো কাঁদো স্বরে বললাম, দেখুন, আমি ভুল করে আপনাকে ওসব বলেছি। প্লিজ আমায় ক্ষমা করে দিন, আর বাড়ি যেতে দিন। এরপর আমি তাকে খুব করে বোঝানোর চেষ্টা করলাম যে আসলে আমি ভুল গাড়িতে ধাক্কা খেয়েছি। ব্লা ব্লা ব্লা। কিন্তু সে আমার কথাতে পাত্তাই দিল না। কিছুক্ষণ পরে একটা পার্লারের সামনে গাড়ি থামলো। পার্লারের দুটো মেয়ে আমাকে টেনে ভেতরে নিয়ে গিয়ে বউ সাজিয়ে দিল। আমি অঝরে কাঁদছি। এই ছিল আমার কপালে। নিজেকে নায়িকা মৌসুমী মনে করি, আর এখন আমার বর হবে একটা বুড়ো। আল্লাহ, কে যে বলবো, আল্লাহ তুলে নাও আমায়। কিন্তু মরতে তো খুব ভয় লাগে, তাই তুলে নিতে বলা হলো না। পার্লার থেকে বের হতেই উনি আমার হাত ধরে গাড়িতে বসালেন। তারপর ইচ্ছে মতো ট্রেড করলেন। মিনিট দশেক পর গাড়িটা একটা বিশাল বাড়ির সামনে এসে থামলো। উনি বললেন, মুখ খুলে গুলি করে বালি চাপা দেব। কথা মতো চললে রানী বানিয়ে রাখবো। আমি হ্যাঁ সূচক মাথা ঝাঁকালাম। উনি আমার হাত ধরে বাড়ির ভেতর নিয়ে গেলেন। বউয়ের সাজে আমাকে দেখে যেন বাড়ির সবাই স্ট্যাচু হয়ে গেল। উনি সবাইকে সামনে ডাকলেন। সবাই আমাদের সামনে সারিবদ্ধ হয়ে দাঁড়ালো। উনি বললেন, এটা আমার দ্বিতীয় স্ত্রী কুসুম। একে সবাই সম্মান করবে। সবাই ভিলেন মার্কা দৃষ্টিতে আমার দিকে তাকালো। মনে হচ্ছে আমার সামনে রিনা খান, মায়া হাজারিকা, আহমেদ শরীফ, রাজীবেরা সবাই দাঁড়িয়ে আছে। আমি তো অবাকের উপর অবাক হচ্ছি। এসব কি হচ্ছে আমার সাথে? উনি ওদের দিকে তাকিয়ে বললেন, বৌমা, এটা তোমার শাশুড়ি মা। তুমি বরণ করে নাও। আর সংসারের সবকিছু শিখিয়ে দেবে তাকে। এবারের বউ হিসেবে গড়ে তুলবে। নচেত আমার চেয়ে খারাপ কেউ হবে না। মধ্যবয়সী এক মহিলা হ্যাঁ সূচক মাথা নড়ালেন। বুঝলাম উনি বড় বৌমা। হঠাৎ কয়েকটা ছোট বাচ্চা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, দাদিমা তুমি এসেছো। মোর জ্বালা, এই বয়সে আমি দাদিমা, তাও আবার মা হবার আগেই। মা হওয়া তো পরের কথা, আমার তো এখনো বিয়েই হয়নি। এই দাদুটা আমাকে বউ বলে ফাঁসিয়ে দিয়েছে। আল্লাহ, এ কোন মুসিবতে ফেললা আমায়। সন্ধ্যায় আমি ড্রয়িং রুমে বসে আছি। কারো মুখে কথা নেই। বড় বৌমা নাস্তা দিল সবাইকে। হঠাৎ একটা যুবক ছেলের সামনে দাঁড়ালো। আমি আকাশ থেকে হুড়মুড় করে যেন মাটিতে পড়লাম। ছেলেটাকে দেখে মনে হলো আমি ঘোরের মধ্যে নেই তো। ছেলেটার নজর তখনও আমার দিকে পড়েনি। ছেলেটা বলল, দাদু, এসব কি শুনছি? ও মাগো, এই ছেলে এই বুড়ার নাতি। উনি স্বাভাবিকভাবে বললেন, কি শুনছো হিরো? তুমি নাকি নাতনির বয়সী একটা মেয়েকে বিয়ে করেছো? ছি, তোমার রুচি দেখে অবাক হচ্ছি। যুবকের দাদু মুচকি হেসে বললেন, পুরুষদের আবার বয়স আছে নাকি? আর আমি নিজেকে এখন ইয়ং মনে করি। সো এসব অভ্যন্তর কথা বলবে না। দেখো, এসব তোমার দাদিমা শুনে কষ্ট পাচ্ছে। ও, পরিচয় তো করানোই হয়নি। ইনি তোমার দাদিমা, তাকে সালাম দাও। কথাটা বলেই উনি আমার দিকে হাত ইশারা করলেন। যুবক আমার দিকে তাকাতেই তার চোখ কপালে উঠল। আমি তার চোখ দিকে ভয়ে ঘোমটা টেনে মুখ ঢেকে রাখলাম। সে কিছুক্ষণ স্তব্ধ দাঁড়িয়ে থেকে রাগে গম গম করতে করতে নিজের রুমে চলে গেল। রান্নাঘরে পুত্রবধূরা গুজগুজ করছিল। আড়ালে দাঁড়িয়ে আড়ি পাতলাম। বড় পুত্রবধূ বললেন, বাবা এটা কি করলো রে? এখন আমার ছেলেকে বিয়ে দেবার সময়। আর বাবা নাতিকে বিয়ে না দিয়ে নিজে বিয়ে করে আনলো। লজ্জায় আমার মাথা কাটা গেছে। মনে মনে বললাম, তোমার ছেলে তো আমার বর হবার বয়সী। আমার সাথে বিয়ে দিলেই তো হয়। তা তো দেবে না। এখন শ্বশুরের বইয়ের ঠেলা সামলাও। ছোট বৌমা বললেন, তোমার একার মাথা কাটা যাবে কেন আপা? আমার মাথা কি কম কাটা গেছে? বাপের বাড়িতে মুখ দেখাবো কি করে খোদা?
আমার ভাইয়া শুনলে তো দলবল নিয়ে হাজির হবে। বড় বৌমা বললেন, পাড়াপড়শিদের মুখ দেখাবো কি করে? আমার ছেলে তো আর বিয়েই হবে না। আমি কিচেনে ঢুকে বললাম, বড় বৌমা, তোমার বাবার ওষুধপত্রগুলো আমাকে বুঝিয়ে দাও তো। উনি বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে রইলেন। ছোট বৌমা চোখ পাকিয়ে বললেন, লজ্জা করলো না দাদুর বয়সী লোককে বিয়ে করতে? শাশুড়ির সাথে কেউ এমন করে কথা বলে? সব কিন্তু তোমার শ্বশুরকে বলে দেবো কিন্তু। ওরা চুপ হয়ে গেলেও রাগে ফুলতে শুরু করলো। আমি কিচেন থেকে বেরিয়ে বাচ্চাদের রুমে গেলাম। বাহ, আমার নাতি নাতিদের রুমটা দারুণভাবে সাজানো। 3টা বেড পাতা রুমে। রুমে ঢুকতেই ওরা 3জন এসে আমাকে চেপে ধরলো। একজন তো লাফ দিয়ে কোলে উঠে আমার গালে কষিয়ে একটা চুমু খেয়ে বলল, আমার কিউট দাদিমা। আমি হাঁ করে দাঁড়িয়ে রইলাম। এর মধ্যে আরেকটা নাতি লাফ দিয়ে আমার আরেক পাশের কোলে উঠে আমার গলা জড়িয়ে ধরলো। আমি তো শেষ আল্লাহ। একটার বয়স আনুমানিক 4 বছর, আর আরেকটার বয়স আনুমানিক 5-6 বছর হবে। সামনে নাতনি দাঁড়িয়ে আছে। ওটার বয়স 9-10 হবে। আল্লাহ মাফ করো, এটাও যেন কোলে না ওঠে। আল্লাহ রক্ষা করলেন না। নাতনিও লাফ দিয়ে জড়িয়ে ধরতে আমি সবগুলোকে নিয়ে চিত হয়ে পড়ে গেলাম। আমার ওপরে ওরা 3জন। ভাগ্যিস যুবক নাতি এখানে নেই। সেও যদি এদের মতো লাফ দিয়ে কোলে উঠতো, তাহলে আমি তো ভর্তা হয়ে যেতাম। ওরা উঠে দাঁড়িয়ে আমাকে টেনে তুলল। মেজাজটাই গরম হয়ে গেল। দাদি হয়েছি বলেই কি কোলে উঠতে হবে নাকি? ছোট নাতি আমার হাত ধরে টেনে বিছানায় বসিয়ে বলল, দাদিমা গল্প শোনাও। সেরেছে। আমি তো গল্প পারি না। যা দুই একটা পারতাম তা এদের দেখে সব ভুলে গেছি। এখন এদের কি করে সামলাবো? আমি টম বিড়ালের মতো ফিক করে হাসলাম, যেন হাসি দেখে ওরা বোঝে যে আমি নির্দোষ। কিন্তু আমি তো কোনো দোষই করিনি। বেশ হাসি হাসি মুখ করে বললাম, আমি তো গল্প টল্প পারি না। নাতি নাতিরা। এক নাতি খিটখিট করে আমার দিকে তাকিয়ে মুখ ঝাঁকিয়ে বলল, দাদিমারা তো গল্প পারে, তাহলে তুমি পারো না কেন? আজ বোধহয় নাতি নাতনিরা আমাকে শেষ করে ফেলবে। এক একটাকে তো বিচ্ছুতি পাতা মনে হচ্ছে। বুদ্ধি করে বললাম, সব গল্প তো তোমার দাদু পারেন। যাও দাদুর কাছে গিয়ে গল্প শুনে এসো। আমার কথা শুনে দুই বান্দর আমার চুল ধরে টানতে টানতে বলল, তোমার থেকেই গল্প শুনবো। বলো বলছি, বলো। বলতেই হবে, বলো। ওরে আল্লাহ, আজ তো দেখছি এই বান্দর দুটো আমার সব চুল ছেড়ে নিয়ে আমাকে চুলহীন করে দেবে। আমি সিনেমার স্টাইলে বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করলাম। আমার চিৎকার শুনে বড় নাতি ছুটে এলো। সে রুমে ঢুকে দেখলো দুদিকে দাঁড়িয়ে দুই বান্দর আমার চুল টানছে। সে বান্দর দুটোকে ধমক দিয়ে বলল, চুল ছেড়ে দাও। চুল ধরে টানছো কেন? ওরা চুল ছেড়ে দিয়ে বলল, দাদিমা গল্প পারে না, তাই চুল টানছি দাদা ভাই। সে রেগে গিয়ে বলল, দাদিমা মাই ফুট। এরপর সে আমার দিকে তাকিয়ে বলল, এখান থেকে যাও। আমি কিছু না বলে বেরিয়ে এলাম। বের হতেই ওনার সাথে দেখা। ওনাকে কি বলে ডাকা যায়? বড় নাতির দাদু, মানে তো আমারও দাদু। দাদু বললেন, কি ব্যাপার সুইটি, তুমি কোথায় কোথায় ঘুরছো? আমি সেই কখন থেকে তোমাকে খুঁজছি। আহ মরণ, বুড়ার ভীমরতি আর জানে না, সহ্য হচ্ছে না। কিছু বললেই তো গুলি করে বালি চাপা দিয়ে দেবে। কি যে বিপদ ডেকে আনলাম আল্লাহ। মুচকি হেসে বললাম, নাতি নাতনিদের সাথে দেখা করতে গিয়েছিলাম দাদু। উনি চোখ কপালে তুলে বললেন, বরকে কেউ দাদু বলে ডাকে নাকি? তো কি ডাকবো? ওগো, হ্যাঁ গো, এসব বলবে। এসব যুবক বরদের বলতে হয়। আমার কথা শুনে উনি বেশ রাগান্বিত স্বরে বললেন, তুমি আমাকে বুড়ো টুড়ো ভাবছো নাকি? মোর জ্বালা, এনাকে বুড়ো ভাবার কি আছে? উনি তো সত্যিই বুড়ো। আর এটা কি সে জানে না নাকি? বুড়ো হয়ে দাদু ভুলে গেছে সে। সে বুড়ো হয়ে গেছে। সব বয়সের দোষ দেখছি। এখন যদি বুড়ো বলি, তাহলে তো বালিচাপা দিবে সেও। এর মধ্যে বড় নাতি ওর রুম থেকে বেরিয়ে এলো। আমি মুচকি এসে দাদুকে বললাম, না না, ওসব ভাবি না আমি। ও আচ্ছা, ঠিক আছে, এখন রুমে চলো বেবি। দাদুর কথা শুনে বড় নাতির দাদুর মুখোমুখি দাঁড়িয়ে অ্যানাকন্ডার মতো তাকিয়ে রইল। মনে হচ্ছে সে দাদুকে আস্তই গিলে ফেলবে। গিললে তো আমি বেঁচেই যেতাম। দাদু মুচকি এসে তাকে বলেন, কিছু বলবে হিরো? দাদি পছন্দ হয়নি? সে কিছু না বলে রাগে ফসফস করতে করতে চলে গেল। আমি দাদুর সাথে রুমে গেলাম। রুমে ঢুকতেই চোখ পড়লো একটা অপরূপ সুন্দরী রমণীর ছবি। তার পাশে দাঁড়িয়ে আছে একটা হ্যান্ডসাম যুবক। আমি মুগ্ধ হয়ে ছবির দিকে তাকিয়ে আছি। দাদু আমার পাশে দাঁড়িয়ে বললেন, এটা আমার প্রথম স্ত্রী। বুঝলাম দাদিমার পাশের হ্যান্ডসাম যুবকটা দাদু। দাদু দেখতে এখনো দারুণ হ্যান্ডসাম।
আর যুবক বয়সে যে উনি তার নাতির মতোই হ্যান্ডসাম ছিলেন তা ছবি দেখে বুঝলাম। বললাম, আপনার স্ত্রী কয়টা? তোমাকে দিয়ে দুটা। মেজাজ গরম হলো, কিন্তু প্রাণ হারানোর ভয়ে মেজাজে ফ্রিজে জল ঢাললাম। তবে পুরোপুরি ভাবে মেজাজ শীতলতা লাভ করলো না। একরকম রেগে উঠেই বললাম, আমাদের বিয়ে হয়নি। গুলি খাওয়ার ভয়ে চুপ করে আছি আমি। চুপ করে থাকো, এতে তোমার মঙ্গল হবে। কেউ যদি জেনেছে যে তুমি আমার বউ না, তাহলে বিনা ওয়ার্নিং এ তোমাকে গুলি করব। হঠাৎ করে কোথা থেকে যেন মনে জোর এলো। একদমই বললাম, আপনি গুন্ডা নাকি? নাতনির বয়সী একটা মেয়েকে বউ সাজিয়ে রেখেছেন, আপনার লজ্জা করে না? আমার কথাতে উনি রাগ না করে স্বাভাবিকভাবেই বললেন, আমি গুন্ডা না, গুন্ডাদের গডফাদার আমি। এখন চুপচাপ থাকো। হঠাৎ আমার ভীষণ কান্না পেল। আমি কাঁদো কাঁদো স্বরে বললাম, দেখুন, আমার বাড়িতে সবাই আমার জন্য টেনশন করবে, প্লিজ আমায় ছেড়ে দিন। তাছাড়া এরপর তো আমাকে কেউ আর বিয়েই করবে না। আমি তোমার বাড়িতে খবর পাঠিয়ে দেব, তারা এসে জামাই দেখে যাবে। জামাইকে? কেন? আমি? তারা তো তাহলে জামাই দেখে হার্ট ফেল করে মারা যাবে। ট্রিটমেন্টের ব্যবস্থা থাকবে, নো টেনশন। আপনাকে তো আমি সব খুলেই বলেছি, তারপরও কেন এমন করছেন? এইটুকু বলতেই দাদুর ফোন বেজে উঠল। তিনি ফোন হাতে বাহিরে চলে গেলেন। ইয়া আল্লাহ, হয় তুমি আমাকে উদ্ধার করো, নয় কোনো নায়ক পাঠিয়ে দাও। আমি নিজেকে মৌসুমী মনে করি বলে যেন আবার ওমর সানিকে পাঠিও না, তাকে আমার পছন্দ না। ভালো হ্যান্ডসাম নায়ক পাঠাও। হঠাৎ মনে হলো হ্যান্ডসাম নাতির রুমে একটু উকি দিয়ে আসি। নকল দাদি হলেও তো আমি তার দাদি। দায়িত্ব কর্তব্য বলে একটা কথা আছে তো। আমি রুম থেকে বেরিয়ে ডাইনিং এ গেলাম। তারপর পানির বোতল নিয়ে বড় নাতির রুমের দিকে গেলাম, যেন সবাই মনে করে আমি দায়িত্ব কর্তব্য পালন করতে যাচ্ছি। মূলত আমি তো সেটাই করতে যাচ্ছি। দাদি বলে কথা, দাদিদের যে কত দায় দায়িত্ব থাকে। দরজা নক করতে সে ভেতর থেকে বলল, দরজা খোলা আছে। রুমে ঢুকতেই সে খায়ালামো দৃষ্টিতে আমার দিকে তাকালো। একটু একটু ভয়ও লাগছে। নাতি খেয়ে না ফেলে আমায়। সে চিৎকার করে বলল, তুমি এখানে কেন? বেরিয়ে যাও ঘর থেকে। আমি স্বাভাবিকভাবেই জবাব দিলাম, দাদিমার সাথে কেউ এমন করে কথা বলে? সে চিৎকার করে বলল, তোমাকে আমি গুলি করব, যাও বলছি। আমি দু কান চেপে ধরে বললাম, এই তোমরা সবাই গুন্ডা নাকি? হুম, কথায় কথায় গুলি করতে চাও কেন? সে চোখ পাকিয়ে বলল, এই তুমি যাবা? আমি কান্নার পোষ নিয়ে বললাম, আমি কিন্তু কাঁদবো বলে দিচ্ছি। সে আমার পোজ দেখে আরো রেগে গেল। ধমক দিয়ে বলল, চুপ একদম। আমি কাঁদো কাঁদো স্বরে বললাম, আবার ধমক দেয়। এবার সত্যি কিন্তু কাঁদবো। যাও বাইরে গিয়ে কাঁদো। না, আমি এখানেই কাঁদবো। লজ্জা করবে না তোমার কাঁদতে? কাঁদতে লজ্জা করবে কেন? ও, আমি তো ভুলেই গেছি যে লজ্জা নামক বস্তুটি তো তোমার নেই। লজ্জা থাকলে তো দাদুকে বিয়ে করতে পারতে না। বুড়োকে বিয়ে করার যখন এতই শখ জেগেছিল, তখন দেশে কি বুড়োর আকাল পড়ে গিয়েছিল যে আমার দাদুকে বিয়ে করতে হবে? আমাদের যে বিয়ে হয়নি, এই কথাটা বলতে গিয়েও নিজের মুখ চেপে ধরলাম, কারণ আমার মুখে আমি ভরসা করতে পারি না। মনে পড়ে গেল বালিচাপা হবার কথা। ওরে বাপরে, আমি মরতে চাই না, কিছুতেই না। যদিও সিনেমার নায়িকারা মরতে ভয় পায় না, কিন্তু এদিক দিয়ে আমি আলাদা টাইপের নায়িকা। বললাম, আমি ইচ্ছে করে বিয়ে করেছি নাকি? তোমার দাদু আমাকে গুলি করার ভয় দেখিয়ে তুলে এনেছে। কি গুন্ডারে বাবা! তিতাস অবাক হয়ে বলল, কি, দাদু তোমাকে তুলে এনেছেন? তা দাদু তোমাকে পেলো কোথায়? বলো কি অকাম করেছো? আমি কি করে জানবো যে তোমার গাড়িতে তোমার দাদু থাকবেন? আমি তো তুমি ভেবে গাড়িতে ধাক্কা খেয়েছি। মানে? তোমার গাড়ি ভেবে ধাক্কা খেলাম যেন তুমি বেরিয়ে এসে আমাকে টেনে তুলো, অথচ বেরিয়ে এলো ড্রাইভার। আমি টেনে তুলবো বলে তুমি ধাক্কা খেয়েছো? এই, তুমি তো দেখছি সত্যি সত্যি পাগল। আমি মুখ কাঁচুমাচু করে বললাম, একটা রোমান্টিক দৃশ্য হবে তাই ধাক্কা খেয়েছি। সিনেমাতে এসব হয় জানো না? সিনেমা করে আমায় উদ্ধার করে ফেলেছেন। আমি কান্না কান্না ভাব নিয়ে বললাম, তোমার জন্য 2 ঘন্টা প্রখর রোদে রাস্তায় বসেছিলাম, আর তুমি আমায় বকছো? সে অবাক হয়ে বলল, রাস্তায় বসেছিলে কেন? তুমি এসে টেনে তুলবে তাই? হায় কপাল! এই মেয়ের সাথে আমার কেন পরিচয় হয়েছিল? পৃথিবীতে কি আর কোনো মেয়ে ছিল না? জানো, রোদে পড়ে আমি কয়লা হতে বসেছিলাম। ভাগ্যিস দাদুর গাড়িতে একটা ছাতা ছিল, তাই বেঁচে গেছি।
যখন দেখলে গাড়িটা আমার নয় দাদু, তখন তো চলে যেতে পারতে। চলে যেতেই তো চেয়েছিলাম। দাদু বললেন, গাড়িতে না উঠলে পুলিশ ডাকবেন, আর গুলি করে আমায় বালিচাপা দিয়ে দেবেন। দাদু হঠাৎ এটা কেন করবেন? এই, তুমি কি কিছু বলেছিলে তাকে? আমি ড্রাইভারকে বলেছিলাম আমি মালিকের গার্লফ্রেন্ড। সে যেন ফোন করে তাকে বলে যে তার গার্লফ্রেন্ড অপেক্ষা করছে। আমি কি করে জানবো যে মালিক তুমি নও? দাদু, তুমি মালিককে না দেখেই তার গার্লফ্রেন্ড হয়ে গেলে। গাড়ি দেখে হয়েছে। আমি কি করে জানবো যে তোমার গাড়িতে চড়ে দাদু ঘুরে বেড়ায়? মাথা মোটা, ওটা তো দাদুরই গাড়ি। আমি তার গাড়িতে চড়ে ঘুরেছি। তো আমাকে কি বলেছো যে ওটা তোমার নয়, তোমার দাদুর গাড়ি? ভাব নিছো তো নিজের গাড়ির মতো, তাই বলে বিয়ে করবে? সে জোর করে বিয়ে করেছে আমায়। এখন আমি সুসাইড করব। রাখবো না এই জীবন। কোন দুঃখে যে তোমার মতো বদ্ধ একটা পাগলি প্রেমে পড়েছিলাম। এখন তো আমার নিজের গালে নিজেরই থাপড়াতে ইচ্ছে করছে। এভাবে আমায় বকছো কেন তুমি? বকছি না তো। এসো, তোমায় আদর করব। আমি লাজুক মুখ করে বললাম, এই না না, কেউ দেখে ফেলতে পারে। সে ভয়ানক রেগে গিয়ে চেঁচিয়ে উঠে বলল, শাট আপ ননসেন্স। কে তোমায় আদর করতে চাইছে? আমি হতবাক হয়ে বললাম, তুমি তো চাইলে এখন। এই, তুমি এখন যাও তো এখান থেকে। আমার মাথা হ্যাং হয়ে গেছে। ও ঘরে যেতে ভয় লাগছে বাবু। কেন? দাদু যদি বাসর টাসর মানে, ওহ নো, ধুর, কিছু মাথায় আসছে না। তার চেয়ে বরং আমি তোমার রুমেই থাকি। এই মেয়ে, তুমি পাগল হয়ে গেছো নাকি? এই রুমে থাকলে সবাই কি কি ভাববে তা একবার ভেবে দেখেছো? তাহলে আমি যাবোটা কোথায়? শোনো, দাদু কাছে এলেই তুমি চিৎকার করে কান্না জুড়ে দেবে। যদি মুখ চেপে ধরে, তাও তো একটা কথা। আচ্ছা, আমি দরজার আশেপাশেই থাকবো। তোমার একটু আওয়াজ পেলে আমি ঢুকে যাব। দরজা যদি বন্ধ করে রাখে? সেটাও তো ঠিক। আমি দরজা ভেঙে ফেলবো। ঠিক আছে? হঠাৎ সে নরম আর আহত স্বরে বলল, এই মেয়ে, তুমি এত বোকা কেন হুম? জানি না তো। তা তো জানবাই না। আমার এমনই পোড়া কপাল যে আমার প্রেমিকা এখন বাসর ঘরে ঢুকবে, আর আমি দরজার বাইরে নাইট ডিউটি করব। আমার ভীষণ কান্না পাচ্ছে। এটা ছাড়া তো আর কিচ্ছু পারো না তুমি। এখন যাই। কখন যেন দাদু আবার ডাকে। সে খুব করুণ স্বরে বলল, নিজের খেয়াল রেখো যান। তিতাসের দিকে তাকিয়ে দেখলাম ওর চোখ ছলছল করছে। মানুষটা সত্যি আমার খুব ভালোবাসে। আমিও তো খুব ভালোবাসি। আর এটা ওই বুড়ারে বোঝাইতে পারলাম না। তিতাসের রুম থেকে বের হতে দাদুর সাথে দেখা হলো। এই বুইড়া কি আমার পেছন পেছন সারাক্ষণ ঘুরবে নাকি? অসহ্য। উনি রোমান্টিক চোখে তাকিয়ে বললেন, বেবি, তুমি এখানে কি করছো? যত সব মরণ। মনে হলো বলি, ওরে মিলছে, প্রেমিকের সাথে দেখা করতে গিয়েছিলাম। কিন্তু এইটা বললেই তো সে বালিচাপা দেবে। আমি মুচকি হেসে পরিস্থিতি ম্যানেজ করার চেষ্টা করলাম। মনে হচ্ছে স্বামী ঘরে রেখে পরকীয়া করতে গিয়েছিলাম, তাই পরিস্থিতি ম্যানেজ করতে হচ্ছে। অথচ আমার তো বিয়েই হয়নি। আমি হাসি মুখে বললাম, বড় নাতিকে পানির বোতল দিতে এসেছি। আহা, কেউ ছেলেটার খেয়াল রাখে না। দাদুর গলার আওয়াজ পেয়ে তিতাস বেরিয়ে এলো। দাদু তিতাসের দিকে তাকিয়ে আমাকে বললেন, এসব কাজ তুমি করবে না আর। তুমি হলে এবারের রাজরানী। এসব কাজ করার জন্য অনেকেই আছে। এখন রুমে চলো সুইটি। এই বুড়োর ভীমরতি দেখে মরে যায়, মরে যায়। কি জ্বালা মাবুদ! একটু তো উদ্ধারের ব্যবস্থা করো। আমি অসহায় দৃষ্টিতে তিতাসের দিকে তাকালাম। দেখলাম সে আরো দ্বিগুণ অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আহারে, বেচারার কি কষ্ট। প্রেমিকা বাসর ঘরে যাচ্ছে। যদিও বাসর ঘরে ফুলটুল কিচ্ছু নাই, কিন্তু সবাই জানে আমরা বর্ব। তিতাসের মুখ দেখে দুস্থ অসহায় সম্বলহীন মনে হচ্ছে। ঠিক হয়েছে। কতদিন বলেছি, ওগো, বাড়িতে বিয়ের কথা বলো, নয়তো চলো পালিয়ে যায়। কিন্তু সে পালাবে না। এখন ঠেলা সামলাও হিরো তিতাস। কিছু না বলে আমি রুমে চলে গেলাম। আমার সাথে দাদু এলেন, যেন সে আমার বডিগার্ড। আমি পেছন ফিরে তাকানোর সাহস পেলাম না। রুমে ঢুকে মনে হলো এই বুইড়ারে আই যে আমি খুন কইরা বালি চাপা দিব। হঠাৎ আমি ভীষণ সাহসী হয়ে গেলাম। রেগে উঠে বললাম, আমি আপনার রুমে কেন থাকবো? গুলি করেন আর যাই করেন, আমি এ রুমে থাকবো না। আমাকে আলাদা রুমের ব্যবস্থা করে দিন। কালকেই আমি তোমাকে বিয়ে করব বেবি। আজকের রাতটাই তো শুধু। এর চেয়ে গুলি করে বালি চাপাই দিন। আত্মা অন্তত শান্তি নিয়ে মরবে। কথাটা বলতে বলতে আমি কেঁদেই ফেললাম। দাদু আহত দৃষ্টিতেই আমার দিকে চেয়ে থেকে বললেন,
তুমি আমাকে যেমন মনে করেছো, আমি তেমন মানুষ নই। আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি। সে আমার রাঙা বউ। তার স্থান কাউকে দেব না, ইভেন তার বিছানাও না। ওই যে পাশে যে ছোট্ট রুমটা দেখছো, তুমি ওই রুমে ঘুমাবে। কোনো সমস্যা হলে আমাকে ডেকো। ও মা গো, দাদুর নাতিও তো আমাকে ভালোবাসে, রাঙা বউ বলে ডাকে। অথচ দাদু এই বুড়ো বয়সে কত রোমান্টিক। আর তিতাস পুরো একটা বদমেজাজের ঝাড়। ধমকে ধমকে আমার জীবনটা তেনা বানিয়ে দিয়েছে। হঠাৎ মনে হলো তিতাস তো আমাকে চিৎকার করতে বলেছিল। অবশ্য প্রয়োজনে চিৎকার করতে বলেছিল। একবার চিৎকার করে পরীক্ষা করব না যে তিতাস আশেপাশে আছে কিনা। ট্রায়াল আর কি। রাঙা বউয়ের কথা বলতে বলতে দাদুর চোখ ঘোলা হয়ে গেল। তিনি মুখটা ঘুরিয়ে নিজেকে সামলে নিলেন। আমি অবাক হয়ে তার দিকে চেয়ে রইলাম। মানুষটার দুই চোখে তার মৃত স্ত্রীর জন্য গভীর ভালোবাসা দেখলাম। আমি মরে গেলে কি তিতাসও আমাকে এমন করে ভালোবাসবে? নাকি আরেকটা বিয়ে করে আমাকে ভুলে যাবে? ভুলেই হয়তো যাবে। কিছুতেই আমি মরবো না। সে অন্য কাউকে বিয়ে করবে, এটা আমি মরার পরেও সইতে পারবো না। আর আমি মরে গেলে ওর বেঁচে থাকারই বা কি দরকার? দরকার হলে আমি তিতাসকে নিয়েই মরবো। তাও সতীন চাই না আমি। যদিও নায়িকারা এমন ধরনের কথা বলে না। তারা বলে, সব আয়ু তোমাকে দিয়ে যাব। কিন্তু আমি একটু অন্য টাইপের নায়িকা মৌসুমী। বলতে পারেন অনেকটাই স্পেশাল। আমি দাদুকে আর কিছু না বলে পাশের রুমে গিয়ে কাপড় চেঞ্জ করে ফ্রেশ হলাম। মাত্র শুতে যাব, আর অমনি একটা টিকটিকি এসে আমার কাঁধে পড়লো। আমি তো চোখ বন্ধ করে দাঁড়িয়ে চিৎকার করতে শুরু করলাম, বাঁচাও বাঁচাও। আমার চিৎকারে টিকটিকি লাফ দিয়ে নেমে গেল। আর দাদু এই রুমে ছুটে এলে। চোখ খুলে দেখি হুড়মুড় করে তিতাসও রুমে ঢুকেছে। আমি হা করে দাঁড়িয়ে রইলাম। তিতাসকে রুমে দেখে দাদু ভুলেই গেলেন আমি কেন চিৎকার করলাম সেটা জিজ্ঞেস করতে। হতবাক দৃষ্টিতে তিতাসের দিকে তাকিয়ে উনি বললেন, তুমি এই রুমে কি করছো? তিতাস দাদুর কথার জবাব না দিয়ে আমার কাছে এগিয়ে এসে বলল, তুমি ঠিক আছো তো কুসুম? আমার গলার স্বর আটকে গেছে, কোনো শব্দই বের হচ্ছে না। হ্যাঁ সূচক মাথা ঝাঁকালাম, কিন্তু এতে সে সন্তুষ্ট হলো না। সে আমার দুই বাহুতে হাত রেখে বলল, কথা কেন বলছো না? আমায় বলো, কি হয়েছে তোমার? কে কি করেছে তোমার, বলো। দাদু কিছু করেছে? বলো প্লিজ। খুব চেষ্টায় স্বর আনলাম, বললাম, আমি ঠিক আছি। দাদু এগিয়ে এসে তিতাসকে বললেন, সে ঠিক আছে কিনা তা আমি দেখছি। আর দাদিকে কেউ নাম ধরে ডাকে না। সব সভ্যতা তো ভুলে গেছো দেখছি। যাই হোক, তুমি এখন যাও। তিতাস রেগে উঠে বলল, লজ্জা করে না তোমার নাতনির বয়সী একটা মেয়েকে হ্যারেস করতে? দাদু হতভম্ব হয়ে বললেন, এসব কি বলছো তুমি? স্বামী হয়ে স্ত্রীকে হ্যারেস কেন করব? আর আমাদের স্বামী স্ত্রীর মধ্যে তুমি ঢুকছো কেন? আমি জাস্ট অন্যায়ের প্রতিবাদ করছি। এখন নিজের রুমে যাও। আমি যাব না। আজ রাতে আমি তোমার সাথে ঘুমাবো। মানে? আমি এখন একা নয়, এটা তো জানোই। আমি এখানেই থাকবো, ব্যাস। তুমি কি পাগল হলে? পাগল তো তুমি হয়েছো। তাই বিবাহযোগ্য নাতিকে বিয়ে না দিয়ে নিজে বিয়ে করেছো নাতনি বয়সী একটা মেয়েকে। তুমি এখনো ছোট, তোমার বিয়ের বয়স এখনো হয়নি। সব বিয়ের বয়স দেখছি একা তোমারই হয়েছে। তাই তো কথায় কথায় বিয়ে করতে শুরু করেছো। তুমি এখন নিজের রুমে যাও তিতাস। তিতাস কোনো কথা না বলে সোজা গিয়ে দাদুর বিছানায় গিয়ে শুয়ে পড়ল। দাদু বেশ কয়েকবার উঠতে বললেও সে উঠল না, আর কথার জবাবও দিল না। হঠাৎ দাদু আমার কাছে এগিয়ে এসে বললেন, ঠিক আছে সুইটি, আমরা দুজন ছোট রুমে ছোট বেডেই থাকবো, চলো। দাদুর কথা শুনে আমার চোখ মুখ শুকিয়ে গেল। হঠাৎ তিতাস বিছানা থেকে লাফ দিয়ে নেমে এসে বলল, দাদু, তুমি যে বেডে ঘুমাবে আমিও সেই বেডেই ঘুমাবো। তুমি যদি কুসুমের সাথে ঘুমাও, তাহলে আমিও কুসুমের সাথেই ঘুমাবো। এখন তুমি ডিসাইড করো যে তুমি কোথায় ঘুমাবে। দাদু বাধ্য হয়ে তার নিজের বিছানায় শুয়ে পড়লেন। আমি পাশের ছোট রুমটায় গিয়ে ঘুমালাম। কি একটা অবস্থা! কয়েকদিন ধরে তিতাস রাতে দাদুর রুমে ঘুমায়। দাদু বাড়ি ফেরার আগেই তিতাস দাদুর বেড দখল করে বসে থাকে। দাদু চোখে মুখে বিরক্তিকর ছাপ ফুটিয়ে তুলে তার পাশে ঘুমান। সেদিন রাতে দাদু বাড়ি ফিরে রুমে ঢুকে দেখলেন তিতাস তার বিছানায় শুয়ে বই পড়ছে। দাদু বললেন, নিজের রুমে গিয়ে বই পড়ো, আমাকে রেস্ট নিতে দাও। তিতাস দাদুর দিকে না তাকিয়ে বইয়ের দিকে চোখ রেখে বলল, আমার পাশে শুয়ে রেস্ট নাও। আমি তো আর তোমায় কাতুকুতু দেই না যে রেস্ট হবে না। দাদু বেশ বিরক্ত হয়ে বললেন, তুমি কি বোঝো না যে আমি নতুন বিয়ে করেছি? আমি এসব কেন বুঝবো? আমি কি দু চারটা বিয়ে করেছি নাকি যে এসব জানবো বুঝবো?
তাহলে তো তোমার বিয়ের ব্যবস্থাটা করতেই হচ্ছে। তাতে যদি এসব একটু বুঝো। আমাকে একসাথে 10টা বিয়ে দিলেও আমি বউ রেখে এই রুমে এসে থাকবো। বাট হোয়াই? আমি তোমার এই অসামঞ্জস্য বিয়েটা মানি না। তোমার প্রবলেম কোথায়? আমার বা কুসুমের তো কোনো প্রবলেম নেই। আমার প্রবলেম আছে, তবে তা তোমায় বলবো না। দাদু আর কিছু বললেন না। হয়তো বুঝে গেছেন যে এ গোয়ার ছেলের সাথে তিনি পেরে উঠবেন না। এই 2-3 দিনে আমিও বুঝে গেছি যে এ বাড়িতে দাদুর মুখের উপর কথা বলার সাহস তিতাসের ছাড়া আর কারো নেই। এদিকে আমার জ্বালা হয়েছে নাতি নাতনিদের নিয়ে। নকল দাদি হয়ে আমি পড়েছি বিপদে। ওরা শুধু গল্প শুনতে চায়। আমি তো গল্প টল্প পারি না। সেই ভয়ে আমি ওদের ঘরে যাই না। কিন্তু ওরা 3জন ঠিকই আসে এ রুমে হানা দিতে। রুমে আমাকে একা পেয়ে আমার চুল ধরে টানে, শাড়ির আঁচল ধরে টানে। তবে তিতাস বা দাদুর রুমে থাকলে ওরা কেউ আসে না। তিতাসও আজকাল বাড়ির বাইরে খুব কম যায়। যেন দাদু নয়, সে বিয়ে করেছে। অথচ আজ পর্যন্ত সে কাউকে বলে উঠতে পারেনি তার একটা গার্লফ্রেন্ড আছে। এটা নিয়ে মনে মনে আমার রাগ হয়। আজ যদি সবাই আমাদের রিলেশনের কথা জানতো, তাহলে দাদু আমাকে জোর করে আটকে রাখতে পারতেন না। তিতাসের জন্য বেশ হয়েছে, এখন সে ঠেলা সামলাক। বাড়িতে শুধু আমাকে ধমকাতে, অপদার্থ একটা। বৌমাগুলো আমাকে দেখে রাগে চোখে তাকায়। আমি অবশ্য ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলি। আর মাঝে মাঝে শাশুড়িগিরি দেখায়। এতকাল ধরে শাশুড়ি নেই তাদের। তারা একরকম স্বাধীন জীবন যাপন করেছে। হুট করে যদি মেয়ের বয়সী একটা মেয়ে শাশুড়িগিরি দেখায়, তাহলে সেটা বদহজম হবারই কথা। আমার অবশ্য শাশুড়িগিরি দেখাতে হেব্বি লাগছে। বুড়ো বয়সে যেটা করতাম, সেটা এই বয়সেই করছি। আলাদা একটা অনুভূতি হচ্ছে। এবারের বড় বউ, অর্থাৎ তিতাসের মা, উনি একটু সাদামাটা ধরনের। সারাদিন সংসার নিয়েই পড়ে থাকেন। আর ছোট বউটা পুরাই অকর্মা। সে পায়ের উপর পা তুলে খাবে আর সাজগোজ করবে। একজন খেটে মরে আরেকজন সুখে মরে। গা জ্বলে যায় এসব দেখে। একদিন ছোট বৌমাকে বললাম, প্রতিদিন বড় বৌমা রান্না করে, তুমি দেখি শুধু নেইল পলিশ লাগাও, তা রান্না বান্না বুঝি পারো না? সে চোখ পাকিয়ে বলল, আমি বাইরের কাউকে জবাব দিতে বাধ্য নই। মনে মনে বললাম, সব কাজ তো তিতাসের মাকে দিয়ে করাও, আর নিজে বিবি সাহেবা হয়ে বসে থাকো। তোমাকে বিবি সাহেবা হয়ে থাকাচ্ছি, দাঁড়াও। তোমাকে লাইনে এনে ছাড়বো, সাজনিওয়ালি। মুচকি এসে বললাম, তোমার শ্বশুরের একমাত্র বউকেও তোমার বাইরের মানুষ লাগছে? তাহলে তুমি মনে হয় এ বাড়িতেই জন্ম নিয়েছ, তাই না ছোট বৌমা? সে বসা থেকে উঠে দাঁড়িয়ে চোখ পাকিয়ে বলল, কি বললে তুমি? আমাকে অপমান করার সাহস তোমাকে কে দিয়েছে? আমি বেশ নম্র স্বরে বললাম, একদম আওয়াজ নিচে। আমাকে ধমকানোর সাহস তোমাকেই বা কে দিয়েছে? কি খারাপ কথা বলেছি তোমায়? অধিকার সমান পরিমাণ নিতে চাইলে যে দায়িত্বও সমান পরিমাণ নিতে হয়, সেটাও কি তোমার জানা নেই? আমি তোমাকে এ বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো। এক্ষুনি ভাইয়াকে ফোন করছি। তোমার ভাইয়া গুন্ডা নাকি? আর সে কি তোমার শ্বশুরের চেয়েও বড় গুন্ডা? সে আমার দিকে বড় বড় চোখ করে তাকালো। চোখ দুটো যেন বেরিয়ে আসতে চাইছে। আমি তার দিকে দুষ্টুমির হাসির দৃষ্টিতে তাকালাম। এতে সে আরো রেগে গেল। সে চলে যেতেই পেছনে ফিরে দেখি দাদু দাঁড়িয়ে আছেন। আমি একটু ভড়কে গেলাম। আমি তার নকল বউ, কিন্তু তার বৌমাগুলো তো নকল নয়। তাই তাদের পেছনে লাগার জন্য দাদু আমাকে উল্টা ঝাড়ি দিতেই পারে। দাদু আমার কাছে এগিয়ে এসে বললেন, ওয়াও, তুমিই পারবে ছোট বৌমাকে লাইনে আনতে। আমি হাঁ করে দাদুর দিকে তাকিয়ে থাকলাম। তার মানে ছোট বৌমার এমন চলনভঙ্গি ওনারও পছন্দ না। কাউকে টাইট দিতে লাইনে আনতে আমার দারুণ লাগে। অনেক সিনেমাতেই এমন কাহিনী আছে। আমার তো এসব সিনেমা সিনেমা লাগছে। কিন্তু হিরো তিতাস কোথায়? নায়িকা মৌসুমী আছে, অথচ তার নায়ক নেই। যখনই তিতাসকে খুঁজছি, তখনই হিরো দাদু এসে সামনে দাঁড়াচ্ছে। কি এক জ্বালায় পড়েছি আমি। দাদু রোমান্টিক চোখে তাকিয়ে বললেন, সুইটি বেবি, দাঁড়িয়ে কেন? আমার পাশে এসে বসো। তার মুখে সুইটি বেবি এসব শুনলে আমার মাথা ঘোরান্তি দেয়। তিতাসের সাথে এত দীর্ঘদিনের রিলেশনে সে কখনো আমাকে এসব বলেনি। অথচ বড় দাদু সারাদিন এসব বলেন। আমি বুঝি না, দুই হিরো একসাথে চলে আসে কি করে। দাদু বাইরে থাকলে তিতাসকে আশেপাশে পাওয়া যায় না, কিন্তু দাদু বাড়ি এলে তিতাস কোথা থেকে যেন ছুড়ে মেরে সামনে চলে আসে। দাদুর পাশে বসতেই তিতাস সামনে এসে হাজির হলো। বলল, ভীষণ পিপাসা পেয়েছে। কুসুম, এক গ্লাস শরবত আনো তো। আমি উঠে দাঁড়াতেই দাদু আমার হাত ধরে বসিয়ে দিয়ে বলল, তুমি উঠবে না সুইটি? আমার তখন ওই গানটা মনে পড়ে গেল।
বিধি তুমি বলে দাও আমি কার। দুটি মানুষ একটি মনের দাবিদার। দাদু মর্জিনাকে ডেকে শরবত দিতে বললেন। তারপর তিতাসকে বললেন, কতবার বলেছি যে দাদির নাম ধরে ডাকবে না, এটা একটা অসভ্যতা, কিন্তু তুমি তো শুনছই না দেখছি। তিতাস জবাব না দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, কথা কি কানে ঢোকে না তোমার? দাদু রেগে উঠে বললেন, এত বড় সাহস তুমি পাও কোথা থেকে যে আমার স্ত্রীর সাথে তুমি ধমকে কথা বলছো? আমি বললাম, আচ্ছা, আমি শরবত আনছি। দাদু বললেন, একদম উঠবে না। নাতির সেবা করার দায় তোমার নেই। তুমি আমার স্ত্রী, চাইলে আমার সেবা করতে পারো, যদিও আমি এসবে জোর করবো না কখনো। তিতাস রেগে উঠে বলল, বুড়ো বয়সে তোমার এই ভীমরতি দেখে আমার জাস্ট অসহ্য লাগছে দাদু। আমি আর এ বাড়িতেই থাকবো না। কোথায় যাবে? ঠিক আছে, যাও। আমি গেলে তো তোমার অসুবিধা হয়, তাই না? হ্যাঁ, একটু সুবিধা তো হবেই। তুমি তো কয়েকদিন ধরে আমার বেডরুম দখল করে আছো। দখল করেই থাকবো আমি। দেখি কতদিন দখল করে থাকতে পারো। মর্জিনা শরবত আনলো, কিন্তু তিতাস না খেয়েই উঠে চলে গেল। সন্ধ্যার নাস্তার পরে টিভি দেখছিলাম। তখন টিভিতে জবা হচ্ছিল। হঠাৎ ছোট বৌমার কথা মনে পড়ে মন কেমন করতে শুরু করলো। আমি তাদের শাশুড়ি, হোক নকল তাও তো শাশুড়ি। ওদের প্রতি আমার দায়িত্ব কর্তব্যগুলো এড়িয়ে গেলে হবে? একদম হবে না। তাই তো ছোট বৌমার রুমে উকি দিতে ভীষণ ইচ্ছে করছে। আমাকে অভদ্র ভাবতে হবে না পাঠক পাঠিকারা। মূলত আমি ভীষণ ভদ্র নায়িকা মৌসুমী। ছোট পুত্র বাড়িতে নেই। ছোট বৌমার রুমে একাই আছে। তাই নির্দ্বিধায় ওর রুমে যেতেই পারি। সে নিশ্চয়ই সাজুগুজু নিয়ে ব্যস্ত আছে। আমি বুঝি না তার এই পেতনি মার্কা সাজ দেখে কে। দুই পুত্রই তাদের বাবার ব্যবসা নিয়ে রাত দিন ব্যস্ত থাকেন। তারা দেশ বিদেশ করেই কাটান। স্বামী বাড়িতে থাকে না, আর সে হুদাই সেজেগুজে বসে থাকে। এই টাইপের মেয়েরা সিনেমাতে লাইনে এলেও বাস্তবে কোনো কালে লাইনে আসে না। আমি লাইনে আনার চেষ্টা নয়, তার সাথে একটু মজা করতে চাই। আর সাজনেওয়ালিকে একটু ঝাঁকাঝাঁকি করতে ভীষণ ইচ্ছে করছে। আসলে কাজ না থাকলে মাথায় শয়তান ভর করে আর কি। যাই ঝাঁকি আসে। দরজায় দাঁড়িয়ে নক করলাম। ভেতর থেকে আওয়াজ এলো, কে? দরজা ঠেলে মুচকি এসে বললাম, তোমার শাশুমা। সে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, কি চাই এখানে? আমি ইনোসেন্ট মুখ করে বললাম, একটা দরকারি কথা ছিল গো ছোট বৌমা। আমি যার তার সাথে কথা বলি না। তুমি এখন যাও। আহ মরণ, মনে হচ্ছে তার সাথে কথা বলার জন্য আমার পরাণ পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। হুম, কিন্তু কথা তো বলতেই হবে। তুমি কথা না বললে তো ঝাঁকাঝাঁকি হবে না ছোট বৌমা। ঝাঁকাঝাঁকি না হলে তো আমার ভাল লাগবে না। তাই এসো, দুজন কথাকথি করি। বললাম, আসলে তুমি আমায় ভুল বুঝেছো। আমি প্রথম দিন থেকেই তোমাকে খুব পছন্দ করি। তুমি দেখতে কি সুন্দরী, কি সুন্দর করে সেজে থাকো। ভারী সুন্দর লাগে। তাই আমি তোমার ভালোই চাই। সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। লে ঠেলা, অবাক হবার মতো কি বললাম? পাম দেওয়া বেশি হয়ে গেল নাকি? ধুন, আমি কাউকে পটাতেই পারি না। আজও তিতাসকে একটুও পটাতে পারিনি। দিনরাত তার ধমক হজম করে চলেছি। ছোট বৌমা যেভাবে তাকিয়ে আছে, তাতে পটলো নাকি অবাক হলো সেটাই তো বুঝতে পারছি না। আমি আবার কথা শুরু করলাম, অথচ দেখো তোমার বইরা শ্বশুর কি শুরু করেছে। এমনিতেই তো সে আমাকে জোর করে বিয়ে করেছে, তার উপর এখন কি সব প্ল্যান করেছে। কি প্ল্যান করেছে? এই বয়সে সে বাবা হতে চায় নাকি? ওহ নো, তার ভাবনা চিন্তা তো দেখছি মেল্লা ঊর্ধ্বে। কি সব বেশরম কথাবার্তা ভাবছে। বললাম, এখনো সে ওসব ভাবেনি। আসলে তিনি নিজের সম্পত্তির বন্টন নিয়ে ভাবছেন। তিনি বলছেন যে তার এই রাঙা বউয়ের সংসারের বেশি দায়িত্ব নেবে, সে সম্পত্তির অংশ বেশি পাবে। তাই তিনি তোমাদের দেবেন তার সম্পদের 4 ভাগের 1 ভাগ। বাকি 3 ভাগ বড় বৌমার। কারণ সব দায়িত্ব নাকি বড় বৌমাও পালন করে। কি? আস্তে, গোপন কথা কাউকে বলা যাবে না। সে গলার স্বর নামিয়ে বলল, আমি কি করব তাহলে? এই তো লাইনে এসেছো ছোট বৌমা। আমি তার কাছে এগিয়ে গিয়ে ফিসফিস করে বললাম, বড় বৌমার থেকে দায়িত্বগুলো টেনে কাঁধে নেবে, আর মনে করবে সম্পত্তি টেনে কাঁধে নিচ্ছে। দাদু খুশি মানেই তো তোমার 3 আর বড় বউয়ের 1। এই রে, দাদুকে দাদু বলে ফেললে তো সন্দেহ করবে। বললাম, দাদু বলতে তোমার ছেলে মেয়েদের দাদু বুঝিয়েছি। তুমি যেন আবার আমার দাদু ভেবো না। সে মুখটা মলিন করে বলল, আমি কাজ করতে পারি না যে। শিখে নেবে, দরকার হলে বড় বৌমার থেকে শিখে নেবে। আর কাজের লোক তো আছেই। তোমার কাজগুলো বড় বৌমার কাজগুলো কেড়ে নেওয়া। তোমার শ্বশুর যখন দেখবেন যে তুমি কাজ করছো আর বড় বৌমা বসে বসে দিন কাটাচ্ছে, তখন পুরাই কেল্লাফতে হয়ে যাবে।
কেল্লা ফতে মানে? কেল্লা ফতে মানে হলো তোমার দিন আর বড় বোমার এক। আমি সাজবো কখন তাহলে? মরণ। সাজলে তো দেখতে পেতনির মতো লাগে। আর সে পড়ে আছে পেতনি সাজা নিয়ে। বললাম, রাতে সাজবা। স্বামী সাজলে কি তোমার পূর্ণ হবে? তুমি এহকালের সম্পত্তি আর পরকালের সম্পত্তি দুটোই অর্জন করবে। কথাগুলো বলে বের হয়ে এলাম। সে হাবার মতো তাকিয়ে থাকলো। পরের দিন সকালে ঘুম থেকে উঠে হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। ছোট বৌমা বাসন মাজছে। গতকাল মজা করে ওসব বলেছি। এই মহিলা তো দেখছি সব সত্যি ভেবে বসে আছে। কিন্তু কি করতে বলেছিলাম আর কি করছেটা কি? বলেছিলাম সবার খেয়াল টেয়াল রাখতে। এসব কাজের জন্য তো কাজের লোক আছে। কিন্তু ওভারডোজের ঠেলায় দেখছি ছোট বউয়ের মাথা গেছে। সে বাসন মাজা শেষ করে ড্রয়িং রুমে গিয়ে ওটা ওটা মুছতে শুরু করলো। আমি হাঁ করে দাঁড়িয়ে রইলাম। বড় বৌমাও ছোট বৌমার এসব দেখে ভয় পেয়ে গেছে। হয়তো ভাবছেন তার ছোট চা পাগল টাগল হয়ে গেছে। কাজের মেয়েটা ছোট বৌমার পেছন পেছন ঘুরছে আর বলছে, আপনার কি হয়েছে সুডু ভাবি? এই সব কাম আপনি করতেছেন কে? আমারে দেন, আমি করুন। সে মর্জিনার কথায় পাত্তা না দিয়ে নিজের মনে এটা ওটা করে চলেছে। বললাম, ছোট বৌমা, এসব কাজ তুমি করছো কেন? তুমি এবারের বউ, তোমার কাজ এসব নয়। সে আমার দিকে এগিয়ে এসে ফিসফিস করে বলল, কাজ করছি সেটা তো বাবার চোখে পড়তে হবে, তাই না? তিনি যদি দেখতেই না পান, তাহলে সাজগোজ ফেলে কাজ করার কি দরকার? আমি তো জানি যে তুমি তিন নেবার জন্য এসব করছো। তিন না, ছাই পাবি তুমি। কবে তোমার শ্বশুর আব্বা এসব বলেছেন? তুমি কাজ করো বাপু। আমার তো মজাই লাগছে। বললাম, শুধু বাসন মাজলে আর এটা ওটা মুছলে হবে? এতে না হয় আধা হবে, আরো আড়াই বাকি আছে তো। বড় বৌমার সব কাজগুলো ছিনতাই করতে পারলেই পাবে পুরাই দিন। চিন্তা করো না, সব ছিনতাই করে নেব। ও মা গো, এই মেয়ে না জানি কি কি ছিনতাই করবে। এ তো দেখছি কাজের বেটি রহিমার আইমিন মর্জিনার ভাত মারবে। পেছন ফিরে তাকাতেই দেখি দাদু দাঁড়িয়ে। তিনি আমার দিকে তাকিয়ে মুচকি হাসলেন। তিনি হয়তো বুঝতে পেরেছেন যে এইসব আমার কীর্তি। আমিও তার দিকে তাকিয়ে একটু মুচকি আসলাম। হঠাৎ দেখি তিতাস আমার দিকে অ্যানাকন্ডার দৃষ্টিতে তাকিয়ে আছে। মোর জ্বালা, আমি আবার কি করলাম? তিতাসের দৃষ্টি দেখেই বুঝলাম আজ আমার কপালে দুঃখ আছে। আর এই ছেলে তো এমন করে তাকানো ছাড়া কিছু পারেই না। রোমান্টিক চোখেও তো তাকানো যায়। দাদু থেকে একটু শিখলেই তো পারে। পাক্কা বজ্জাত একটা। ওর দৃষ্টির সুবিধার নয় দেখে আমি দ্রুত প্রস্থান করলাম। রুম গোছাচ্ছি। হঠাৎ তিতাস রুমে এলো। আমি তাকে দেখে মুখ ঘুরিয়ে কাজে মন দিলাম। সে আমার হাত ধরে জোরে টান দিয়ে তার দিকে আমার মুখ ফিরিয়ে নিল। আমার হাতে অনেকটাই ব্যথা লাগলো। অজান্তে মুখ থেকে উফ শব্দটা বেরিয়ে গেল। সে রাগী চোখে আমার দিকে তাকিয়ে বলল, খুব ব্যথা লেগেছে? ওর হাত থেকে আমার হাত ছাড়িয়ে নিয়ে আরেক হাত দিয়ে ব্যথার স্থান ম্যাসাজ করতে করতে বললাম, হ্যাঁ, আমারও লাগে। আমি ওর দিকে তাকিয়ে অবাক হয়ে বললাম, আমি আবার কবে তোমার হাত ধরে টান দিলাম? আমি হাত ধরে টান দেওয়ার কথা কখন বলেছি কবে? এই তো বললে যে তোমারও নাকি লাগে। হাতে না, বুকে লাগে। বুক ধরে বা কবে টান দিলাম? চুপ গাধি একটা, মাথা মোটা গবে। এ আর নতুন কি? তুমি ওই বুড়োটার সাথে হাসাহাসি করলে আমার বুকে লাগে, আমার জলে। এটা তুমি বুঝো না? কিসের এত হাসাহাসি, হ্যাঁ? হাসি পেলে হাসবো না? এত হাসি পাই কোথা থেকে তোমার? মুখের ভেতর থেকে। চুপ একদম। আর যেন না দেখি তুমি ওই বুড়োর সাথে হাসছো। তাহলে আমি তোমাকে খুন করব। তুমি আমাকে খুন করলে তোমার দাদু তোমাকে ফ্যানে ঝুলিয়ে সুইচ অন করে রাখবে। তুমি ঘুরবে আর দাদু দেখবে। এই, তুমি আমায় থ্রেট করছো? না তো। কেন যে তোমাকে ভালোবেসেছিলাম। কত সুন্দরী সুন্দরী মেয়েদের রিফিউজ করেছি। আর শেষকালে একটা গাধীকে গলায় ঝুলিয়েছি। এখন তাদের ডেকে আনো যাও। আর আমার মতো গাধীর পেছনে ঘুরঘুর করবে না একদম। কি বললে? আমি তোমার পেছনে ঘুরঘুর করি? করি মানে? করছো তো। আমি দূরে থাকলে তো তোমাদের সুবিধা হয়, তাই না? থাকবো না দূরে। দেখি তোমরা কি করো। আজও এত সহজে আমি তোমায় ছেড়ে দেব না। পাক্কা 11 মাস লেগেছিল তোমার মতো মাথা মোটাকে বোঝাতে যে আমি তোমায় ভালোবাসি। আর সেই ভালোবাসা আমি এত সহজে হেরে যেতে দেব না। হ্যাঁ, 11 মাস আমার পেছন পেছন ঘুরঘুর করার পরে আমাকে ধমকে বুঝিয়েছিলে। ভুলে গেছো? আদরে যে না বোঝে তাকে ধমকেই বোঝাতে হয়। একটা গবেটের পেছনে ঘুরঘুর কেন করেছিলে?
তখন তো আর জানতাম না যে তুমি একটা গন্ডমূর্খ। তো এখন তো জানো। তাহলে ঘুরঘুর করা ছেড়ে দাও। এত সহজেই তোমাকে মুক্তি দেব না আমি। মনে পড়ে গেল সেই দিনটার কথা। দীর্ঘ 11 মাস ধরে তিতাস আমার পাশে থেকেছে। আমরা একসাথে ঘুরতে গেছি, কফি শপে গেছি, মুভি দেখতে গেছি, কত সময় কাটিয়েছি একসাথে। অথচ সে বলতেই পারেনি যে সে আমাকে ভালোবাসে। আর তখন আমার ভেতরেও ভালোবাসার জন্ম হয়নি। সে হাবভাবে যা কিছু বুঝিয়েছে তা আমি সত্যিই বুঝতে পারিনি। ওর সাথে প্রথম দেখা হয়েছিল একটা চায়ের টং দোকানে। আমি টং দোকানের চা খুব পছন্দ করি। আর ওই দোকানের দাদুটা অসম চা বানায়। একদিন চা খাচ্ছিলাম, হঠাৎ আকাশ গর্জন দিয়ে বৃষ্টি নেমে এলো। দুই একজন দোকানের ছাউনিতে বসেছিল নিজেদের মতো। আমি দাদুকে সিনেমার গল্প শোনাচ্ছিলাম। হঠাৎ দুইটা ছেলে দৌড়ে দিয়ে দোকানের ছাউনিতে। ওদের মধ্যে একজন তিতাস ছিল। আমি সেদিন তিতাসকে খেয়াল না করলেও সে আমাকে খেয়াল করেছিল। আমার গল্প করার ভঙ্গিমা দেখে সে মুগ্ধ হয়েছিল। তারপর থেকে সে আমাকে ফলো করেছে। একদিন আমার কলেজের বান্ধবী শিউলির সাথে তিতাসকে দেখলাম। শিউলি পরিচয় করিয়ে দিল সে শিউলির ভাইয়ের বন্ধু। এরপর থেকে টুকটাক কথা বলতে বলতে দীর্ঘ পথ চলা। 11 মাস পর একদিন হঠাৎ তিতাস আমাকে ডেকে নিয়ে গেল শহর থেকে একটু দূরে নিরিবিলিতে। আমি বেড়াতে পছন্দ করি, আর তিতাস ধীরে ধীরে আমার বন্ধুর মতো হয়ে গিয়েছিল। তাই তার সাথে ঘুরতে আমার ভালোই লাগতো। সেদিন তিতাস বলল, আমি আমার জীবনে অনেক গাধা, মাথা মোটা গবেট দেখেছি, তবে তারা তোমার কাছে খুবই নগণ্য। ওর মুখে হঠাৎ এমন কথা শুনেও আমি অবাক হলাম না। আমি সবকিছুকেই সাধারণভাবে নিতে পারি। তাই বেশ স্বাভাবিকভাবেই বললাম, বলো কি? তাহলে তো আমি খুবই স্পেশাল দেখছি। বি সিরিয়াস কুসুম। তিতাসের ভঙ্গি বা ভেরি সিরিয়াস মনে হলো। আমি আর কথার জাল বিছালাম না। ওকে, এই 11 মাসে কি তুমি কিছুই বোঝোনি? কি বুঝবো? এই যে আমি তোমার সাথে কথা বলি, ঘুরতে যাই, আরো কত কি। এসবের মানে বুঝো? হ্যাঁ বুঝি তো। কি বুঝো? আমরা দুজন ঘুরে বেড়াতে পছন্দ করি, এটাই বুঝি। ওহ গড! তুমি আমাকে এখনই উঠিয়ে নাও। কোথায় উঠিয়ে নেবে? চুপ একদম। খুন করে ফেলবো। তুমি গুন্ডা নাকি? আমায় এমন করে ধমকাচ্ছ কেন? কিছুক্ষণ কি চুপ করে থাকা যায় না? আমি চলে যাচ্ছি। একাই থাকো তুমি চুপ করে। একটা ছেলে আর একটা মেয়ে 11টা মাস ধরে রোজ হুদায় ঘুরে বেড়ায়। হুদাই হবে কেন? আমরা দুজন ঘুরতে পছন্দ করি তাই ঘুরে বেড়াই। আর আমি তোমার কি হই? দুই রকম হও। এক বান্ধবীর ভাইয়ের বন্ধু, আর দুই আমারও বন্ধু। আমি একটা থাপ্পড় দিয়ে তোমার গালে সব দাঁত ভেঙে দেব। এই মাথামোটা গবেট মেয়ে। তুমি কি বোঝো না যে আমি তোমায় ভালোবাসি? আমি ওর কথা শুনে সেদিন হাবার মতো দাঁড়িয়েছিলাম। হাবা না হয়ে বা কি করব? এমন ধমকে প্রপোজ আমার আগে কোনো মেয়ে হয়তো পায়নি। সে আমার জবাবের অপেক্ষা করছিল। আমার হঠাৎ সিনেমার প্রপোজের কথা মনে পড়ে গেল, কিন্তু বলতে পারলাম না। যেভাবে ধমকে চলেছে, তাতে যদি সিনেমার কথা বলি, তাহলে আজ রিয়ালি খুন খারাপই হবে। তিতাসের হাতের ইশারায় আমি চেতনায় ফিরলাম। কার ভাবনায় ডুবে গেছো? নিশ্চয়ই ওই বুড়োটার ভাবনায়। তোমার তো দেখছি চরিত্র বলে কিছু আর নেই। সেদিন তোমার ভালোবাসা না বুঝলেই বোধহয় ভালো হতো। এই, তুমি কি দাদুর প্রেমে পড়ে গেছো নাকি? তুমি এখন যাও তো, আমার কাজ আছে। তোমার এই ফালতু কথা শোনার মুড নেই আমার। কোথায় যাব? এই রুমটা তো এখন তিনজনের। আমার মাথা ব্যথা করছে। আমি এখন চোখ বন্ধ করে শুয়ে থাকবো। তুমি মাথা টিপে দেবে। এই শোনো, আমি তোমার বউ না, বুঝেছো? এসব আমি করতে পারবো না। হ্যাঁ, তুমি তো ওই বুড়োর বউ। সেটা আমি জানি, বাট মানি না। কি আর করবে? যাও, বুড়োর পাকা চুল তোলো। হ্যাঁ, সেটাই করব। আজ মাথা না টিপে দিলে তোমার মাথা ফাটিয়ে দেব। পুরাই একটা গুন্ডা ফ্যামিলি। সে বিছানায় গিয়ে চুপচাপ শুয়ে থাকলো। আমি ওর মাথায় হাত রাখতেই সে এক ঝটকায় আমার হাত ছড়িয়ে দিয়ে বলল, লাগবে না। একদম চুপ। আমি ওর চুলে আঙ্গুল ঢুকাতেই সে আমার হাত চেপে ধরে বলল, কুসুম, চলো আমরা পালিয়ে যাই। কোথায়? অনেক দূরে, যেখানে ওই বুড়োটা নেই। অনেক জায়গায় দেখেছি ভাবিকে নিয়ে পালিয়ে যায় দেবর। এই প্রথম শুনছি নাতির দাদিকে নিয়ে পালাবে। একদম ফাজলামি করবা না। আমি ফাজলামির মুডে নেই। কবেই বা ছিলে? এসব কথা রেখে পালানোর প্রস্তুতি নাও। দাদু গুলি করে দুজনকেই বালিচাপা দিয়ে দেবেন। দাদু আমাকে গুলি করবেন? আমি তার নাতি, আর সে এমন মানুষ নয়।
কালকে রাতে আমরা পালিয়ে যাব। ডিসিশন ফাইনাল। তুমি সব গুছিয়ে নাও। এই পালনটা যদি আরো আগে পালাতে, তাহলে এত কিছু ঘটতো না। কে জানে যে তুমি সিনেমার মতো ধাক্কা খাবে, আর দাদু ভিলেন হয়ে তোমাকে বিয়ে করবে। আমি পালাতে পারবো না এখন। ও, ওই বুড়োকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না, তাই তো? দরদ লাগছে। হ্যাঁ, তোমায় আমি কিডন্যাপ করে নিয়ে যাব। কি? সবগুলো গুন্ডা? সিনেমা হবে। নায়িকা মৌসুমী থাকবে, আর গুন্ডা থাকবে না। তাহলে নায়কও ধরে আনো। কেন? আমাকে তোমার নায়ক মনে হয় না? না, হয় না। বিয়ে ক্যান্সেল। তুমি বাদ। যাও, পালাবো না। অসহ্য। আমার রাত দিনের টেনশন একটাই। দাদুর মতলব ঠিক বুঝে উঠতে পারছি না। উনি আসলে কি করতে চাইছেন? কেনই বা আমাকে জোর করে আটকে রেখেছেন? উনি কি তিতাস আর আমাকে সন্দেহ করছেন? তিতাসকে যে একটু জিজ্ঞেস করব, তা তো হবার জো নেই। সবসময় তার মেজাজ চাঙ্গে উঠেই থাকে। কিছু বলতে গেলেই ধমকে আমাকে অঙ্গার করে দেয়। এমন ছেলের সাথে আমার পরিচয় যে কোন দুঃখে হয়েছিল মাবুদ। এত টেনশনের মধ্যে একটা বিস্ময়কর এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল। হঠাৎ সকালবেলা দাদু সবাইকে ডেকে বললেন, আমি কুসুমকে নিয়ে বেড়াতে যাব। তোমরা এটাকে ছোটখাটো হানিমুন ভাবতেও পারো। নো প্রবলেম। এসব শুনে তো আমি থ হয়ে গেলাম। তিতাস দাদুর রুমে ঘুমাচ্ছে বলে দাদু আমাকে নিয়ে দূরে যেতে চাইছেন। এই লোকটা তো দেখছি আসলেই ভালো না। বইরা এই বয়সে যাবে হানিমুনে, তাও যদি বিয়েটা নকল না হতো। তিতাস শঙ্কিত চোখে আমার দিকে তাকালো। ওর অসহায় মুখ দেখে আমার খুব কষ্ট হলো। আমি হুজুকে চেঁচিয়ে উঠলাম, বললাম আমি কোথাও যাব না। তারপর তাকিয়ে দেখি সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। এরপর দাদুর দিকে তাকালাম। উনি হা করে নয়, চোখ লাল করে তাকিয়ে আছে। ওনার চোখের দিকে তাকিয়ে ভয়ে গলা শুকিয়ে গেল। মনে হচ্ছে উনি সত্যিই গুলি করে বালি চাপা দেবেন। হে আল্লাহ, তুমি নিশ্চয়ই আমার কপালে বালি চাপাই লিখে রেখেছ। দাদু স্বাভাবিকভাবে বেশ নম্র স্বরে বললেন, এসব বলে লাভ নেই সুইটি, সব গুছিয়ে নাও। আমি প্রতিবাদ করার সাহস পেলাম না। কিন্তু তিতাস বলে উঠল, এই বয়সে কিসের হানিমুন? দাদু মুচকি হেসে বললেন, এসব তুমি বুঝবে না। সব তো তুমি একাই বুঝো। হ্যাঁ, আমি তো তোমার মতো গাধা নই। মানে? তুমি কিন্তু আমাকে অপমান করছো দাদু। গাধা না হলে এতদিনে কোনো মেয়ের সাথে তোমার প্রেম হতো? দেখো, এই বয়সে আমি একটা ফুটফুটে বাচ্চা মেয়েকে বিয়ে করেছি, আর তুমি সিঙ্গেল জীবনযাপন করছো। ছি। দাদুর কথাতে তিতাস কাইটালামো দৃষ্টিতে তাকিয়ে থাকলো। ছোট বৌমা মুখ ভেঙচি কাটলো। দুই পুত্র লজ্জাতে নিচের দিকে তাকিয়ে রইল, যেন নিচে সোনা দানা পড়ে আছে। কি একটা অবস্থা! দুই নাতি দৌড়ে এসে আমাকে দুই দিক থেকে জড়িয়ে ধরে বলল, দাদিমা, আমরাও তোমার সাথে হানিমুনে যাব। এক ফাঁকে তিতাসের ঘরে গেলাম। দেখলাম সে জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। হয়তো তার নিজেকে অসহায় মনে হচ্ছে। এই প্রথম নিজের অপকর্মের জন্য আমার ভীষণ অনুশোচনা হচ্ছে। জানি, এখন কথা বললেই সে আমাকে উড়াধুরা ঝাড়ি দেবে। কিন্তু আমি নিরুপায়। ঝাড়ি হজম করার প্রস্তুতি নিয়েই বললাম, বাবু, এখন কি করি বলো তো? সে পিছন ফিরে আমার দিকে তাকালো। তারপর রেগে উঠে বলল, নিজের বিপদ তো নিজেই ডেকে এনেছ, সাথে আমাকে আরো বড় বিপদে ফেলেছ। এখন বলছো কেন? কে বলেছিল গাড়ির সাথে ধাক্কা খেতে? এই, তোমার বুদ্ধি শুদ্ধি কবে হবে বলো তো? কোনক্ষণে যে তোমায় ভালোবেসেছিলাম, ওই একটা ভুল ধরে বসে থাকার সময় এখন বলো? ওই একটা ভুলই তো সব ওলটপালট করে দিয়েছে। আমি কি করব? কিচ্ছু করতে পারবো না। তুমি যাও তো। আমার মাথা হ্যাং হয়ে গেছে। হুট করে আমার মেজাজ চরম গরম হয়ে গেল। রাগ করে বললাম, তোমার মাথায় এই হ্যাং ছাড়া তো আর কিছু নেই। মেজাজ গরম করে দিও না। বাড়িতে বিয়ের কথা বলতে তো পারোনি। ভালো হয়েছে, আমি তোমার দাদি হয়েছি। থাকো, তুমি তোমার হ্যাং নিয়ে। ওর উত্তরের অপেক্ষা না করে রাগ করে বেরিয়ে এলাম। জানি, দু চারটা ধমকে কথা বলা ছাড়া ওর আর কিছুই করার নেই। হানিমুনে এলাম কক্সবাজার। দাদু হোটেলে ডাবল বেডের একটা রুম নিলেন। আমার মেজাজ গরম হয়ে আছে। এর চেয়ে বালিচাপা থাকা তো ভালো ছিল। হঠাৎ করেই আমার মৃত্যুর ভয় কেটে গেল। আমি রাগে লুচির মতো ফুলে আছি, আর মনে মনে বালিচাপা পড়ার প্রস্তুতি নিচ্ছি। দাদু আমার সামনে দাঁড়ালেন। কিছুক্ষণ চুপচাপ চেয়ে থাকলেন। তারপর হঠাৎ তার কি যেন হলো। তার দৃষ্টি পরিবর্তন হয়ে রোমান্টিক হয়ে গেল। ওনার দৃষ্টি দেখে নায়ক আলমগীরের কথা মনে পড়ল। বুড়া বয়সেও যে নিজেকে প্রেমিক ভেবে বসে আছেন। দাদুর হাব ভাব ভালো ঠেকছে না। বরং এই বয়সে বুইড়া হিরো হিরো ভাব নেয়। আমি আমার দৃষ্টি অন্যদিকে নিলাম। কি আর করব? কিছু তো করার নেই।
উনি রোমান্টিক চোখে তাকিয়ে বললেন, শোনো, কাল আমরা বিয়ে করব। ওনার কথা শুনে আমার মাথায় যেন ঠাটা পড়ল। এতদিন চুপচাপ সব সহ্য করেছি, শুধু মরার ভয়ে। আজ হুট করে যেন মরার ভয়টা পালিয়ে গেছে। আমি চেঁচিয়ে উঠে বললাম, কি? হ্যাঁ, কাল আমরা বিয়ে করব। আজকেই করতাম, কিন্তু অনেক রাত হয়ে গেছে, তাই কাল সকালে করব। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? এখানে মাথা খারাপের কি আছে? বিয়ে একটা বৈধ কাজ। আমি অবৈধ কিছু তো করছি না। আপনি অবৈধ কিছুই করছেন। বুঝিয়ে বলো। আপনাকে তো বলেইছি যে আমার লাভার আছে, আর আমরা একে অপরকে খুব ভালোবাসি। অথচ আপনি সব জেনেও জোর করে আমাকে বিয়ে করতে চলেছেন। আমি রাজি নই, তাও আপনি বিয়ে করবেন। এটা কি অবৈধ না? শোনো সুইটি, যুদ্ধে আর প্রেমে ভুল বা অন্যায় বলে কিছু নেই, আর অবৈধ বলেও কিছু নেই। যে কেউ যে কাউকে ভালোবাসতে পারে, আর ক্ষমতা থাকলে সেটা খাটিয়ে বিয়ে করতে পারে। কি ভেবেছেন আপনি? আমি সিনেমার ডায়লগের মতো বলল, আমার দেহ পাবেন, মন পাবেন না, এটা বলবো? একদম এসব বলবো না। এসব বলতেও হবে না সুইটি। বিয়ের পর মন জয় করে নেব। আমি কিছুতেই বিয়ে করব না। ইচ্ছে ছিল দ্বিতীয় বিয়েটা হানিমুনে এসে করব। সেই ইচ্ছেটাই এবার সত্যি করব, আর করবই। এর চেয়ে আমাকে গুলি করে পাথর চাপা দিন। আমি আমার প্রেমিককে ভীষণ ভালোবাসি। তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করার চেয়ে মরে যাওয়ায় অনেক শান্তি। প্লিজ, আমাকে মেরে ফেলুন। এসব কি বলছো সুইটি? আমি বিশেষ কিছুই বলতে চাই না। শুধু এইটুকু বলবো, হয় আমাকে মেরে ফেলুন, নয় আমি সুসাইড করব। শান্ত হও বেবি। রাখেন আপনার সুইটি বেবি। আপনার নাতি জীবনেও আমাকে এসব বলেছে? পুরাই তো একটা ধাতব পদার্থ সে। আমার নাতি এসব বলবে কেন? যা, মুখ ফুসকে কি সব বলছি। এখন ম্যানেজ করি কি করে? আবার নতুন বিপদ। ধুর, আমি কথা ঘুরিয়ে বললাম, আসলে নাতিরা তো দাদিদের এমন সব বলেই থাকে। আমার ভাই আমার দাদিমাকে সুইটি বিউটি কিউটি বেবি এসব বলে। ও আচ্ছা, কিন্তু আমার নাতি তো আসলে মেয়েদের সাথে তেমন মিশে না, তাই ওর মুখে এসব কথা নেই। আচ্ছা, তুমি চাইলে আমি তাকে বলবো সে যেন তোমাকে বেবি দাদি বলে ডাকে। ইয়া মাবুদ, আমার কপালে এটাও লিখেছিল আমার প্রেমিক আমাকে বেবি দাদি বলে ডাকবে। দাদুর পিস্তলটা হাতে পেলে নিজের মাথায় নিজেই গুলি করতাম এখন। থাক, এসব বলে আমাকে ডাকতে হবে না। তা বললে হয় নাকি? এত কম বয়সী সুন্দরী দাদি কয়টা ছেলের কপালে লেখা থাকে বলো? একদম আমাকে দাদি দাদি বানাবেন না। দাদুর বউ তো দাদি হবে। আমি কিছু বলতে যাব, তখনই হঠাৎ দরজায় নক। দরজা খুলতেই তিতাসকে দেখে তো আমরা দুজনই অবাক। সে যে এখানে আসবে তা আমি ভাবতেই পারিনি। তিতাস তীক্ষ্ণ চোখে দাদুর দিকে তাকিয়ে সামনে এগিয়ে এলো। তারপর আমার বাম হাতটা শক্ত করে ধরে টেনে দরজার দিকে যেতেই দাদু বললেন, দাঁড়াও। তিতাস কিছু না বলে দাঁড়িয়ে গেল। তুমি তোমার দাদিকে নিয়ে কোথায় যাচ্ছ? স্টপ দাদু। খবরদার, তুমি কুসুমকে আমার দাদি বলবা না। দাদুর বউকে তো দাদিই বলে মানুষ। সে আমার দাদি নয়, বরং সে তোমার নাতি বউ। কথাটা বলেই তিতাস আমাকে বলল, যাও, তোমার দাদা শ্বশুরকে সালাম করে এসো। আমি টুপ করে গিয়ে সালাম করে আবার তিতাসের পাশে দাঁড়িয়ে বললাম, আবার হাত ধরো বাবু। তিতাস কিছু বলার আগেই দাদু বললেন, এসব কি হচ্ছে তিতাস? আমাদের রিলেশনের বয়স প্রায় 3 বছর। আমরা একে অপরকে ভালোবাসি, আর তুমি হুট করে তাকে নিজের বউ বানিয়ে বাড়িতে আনলে আমি মানবো নাকি? তিতাসের কথায় দাদু অবাক হলেন না। তার ভেতরে তেমন রিয়াকশনই দেখলাম না। উনি বেশ স্বাভাবিকভাবেই বললেন, এই কথাটা বলতে তোমার এতদিন লাগলো? তিতাস মাথা নিচু করে বলল, সাহস পাইনি। হুট করে আজ এত সাহস কোথায় পেলে? তিতাস জবাব দিল না। দাদু আবার বলতে শুরু করলেন, এখন তো দেখছি তোমার নায়িকা মৌসুমী গার্লফ্রেন্ডই বেশি সাহসী। তিতাস অবাক চোখে তাকিয়ে বলল, মানে? দাদু মুচকি হেসে বললেন, সেদিন ব্যাংক থেকে বের হয়ে গাড়িতে উঠতেই মোখলেস বলল, এই মেয়েটা নাকি আমার গার্লফ্রেন্ড। বিষয়টা খটকা লাগলো, যদিও মেয়েটাকে জিজ্ঞেস করার পর বলল ভুল করে বলে ফেলেছে। তখন আমার সন্দেহ আরো বেড়ে গেল। আমি তাকে জোর করে গাড়িতে তুললাম। বললাম, সত্যি কথা না বললে গুলি করে বাড়ি চাপা দেব। সে বলল, তার প্রেমিকের গাড়িটাও নাকি এমনই দেখতে, তাই সে ভেবেছে এটা তার প্রেমিকের গাড়ি। সে সিনেমা প্রেমী, তাই চেয়েছে গাড়ির সাথে ধাক্কা খেয়ে রোমান্টিক একটা ঘটনা ঘটাতে। তাই সে তার বন্ধুদের ডেকে এনে
বখাটে ছেলে সাজিয়ে সে আমার গাড়ির সাথে ধাক্কা খেয়েছিল। তবে সে ভাবতেই পারেনি যে এটা একটা দাদু বয়সী লোকের গাড়ি। ওর মুখে এমন কথা শুনে সত্যি আমি খুব অবাক হয়েছিলাম। আর সবচেয়ে বেশি অবাক হয়েছিলাম যখন দেখলাম মেয়েটার ফোনের হোম স্ক্রিনে তোমার ছবি। আমি ভীষণ খুশিও হয়েছিলাম এই ভেবে যে আমার নাতি জীবনসঙ্গী বাছাই করতে ভুল করেনি। এত সরল একটা মেয়ে আমার বাড়ির বউ হবে, এটা ভাবতেই আনন্দে বুকটা ভরে গেল তখন। ভেবেছিলাম কিছু জিজ্ঞাসাবাদ করে তাকে ছেড়ে দেব, কিন্তু ওর ফোনের হোম স্ক্রিনে তোমার ছবি দেখে বাধ্য হলাম তাকে বাড়ি আনতে। যাকে বাড়ির বউ বানাবো তাকে তো একটু যাচাই করে দেখতেই হবে। এছাড়াও আমার মাথায় একটা প্ল্যান এলো। একরোখা গোয়ার নাতিকে একটু নাকামি চুবানি খাওয়ানোর সুবর্ণ সুযোগটা হাতছাড়া করতে চাইনি। তুমি আমাকে দিনরাত জ্বালাও হিরো, তাই তোমাকেও জ্বালানোর একটা সুযোগ পেলাম। তাই আমি কুসুমকে ট্রেপ করলাম। বললাম, আমি গুন্ডাদের গডফাদার। আমার কথা মতো না চললে গুলি করে বালিচাপা দিয়ে দেব। সে ভয় পেয়ে গেল। আর সেই ভয়টাকে কাজে লাগিয়ে এত দূরে এলাম। আমি জানতাম তুমিও কুসুমের পেছন পেছন এখানে আসবে, তাই তোমার জন্য একটা রুম বুক করেছি। এখন তুমি নিজের রুমে যাও তো। আমি কুসুমের সাথে একটু সিনেমার গল্প করব। বাপরে বুদ্ধি মাইরি, আগে থেকে জানতো তিতাস আমার বয়ফ্রেন্ড, তাও একটুও বুঝতে দেয়নি। কি ভয়ানক সাংঘাতিক লোক। এজন্যই তিতাসকে দেখিয়ে দেখিয়ে ওসব করেছে। আর আমি মনে মনে কত কি ভেবেছি। তিতাস চেঁচিয়ে উঠে বলল, একদম অন্যের বউয়ের সাথে কোনো গল্প নয়। এই রুমে আমরা তিনজনই থাকবো। বাব্বা, হবু বউকে একটু ছাড়তে পারছো না? অনেক জ্বালিয়েছো দাদু, এবার থামো। পরের দিন আমরা ফিরে এলাম। দাদু আমাকে নিজে গিয়ে আমাদের বাড়িতে রেখে এলেন। আর বিয়ের তারিখও পাকা করে এলেন। বাড়িতে এসে জানলাম দাদু আগেই বাড়িতে বাবা মায়ের সাথে যোগাযোগ করে সব বলে ঠিকঠাক করে রেখেছেন। দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো। আর ধাক্কা থেকে যদি প্রেমিক বর হয়ে যায় তাহলে ধাক্কা খাওয়া ডাবল ভালো। বাসর ঘরের বিছানায় ঘোমটা দিয়ে বসে আছি। দরজার আওয়াজে হালকা ঘোমটা সরিয়ে দেখলাম দাদু আর তিতাস ঠেলাঠেলি করছে। তিতাস কিছুতেই দাদুকে ভেতরে আসতে দেবে না। এদিকে দাদু ভেতরে এসেই ছাড়বেন। অবশেষে দাদু জোর করেই ভেতরে এলেন। বিছানায় বসে তিতাসের দিকে তাকিয়ে বললেন, এতদিন তো আমাকে পাহারা দিয়ে রেখেছ, আজ আমি তোমায় পাহারা দেব হিরো। তিতাস মুখটাকে তেতো করে বলল, একদম না দাদু, এক্ষুনি নিজের ঘরে যাও। দাদু দুষ্টুমির চোখে তাকিয়ে বললেন, ওহো, তোমার আর দাদিমার বাসর ঘরে কি আমি পাহারা দিয়েছিলাম? দিয়েছো তো। তবে আমার আর তোমার কুসুম দাদির বাসর ঘরে। দাদু একদম কুসুমকে আমার দাদি বলবা না। দাদু আমার মাথায় হাত রেখে বললেন, অনেক বছর আগে আমার রাঙা বউ অভিমান করে না ফেরার দেশে চলে গেছে। এতগুলো বছর পরে আমার রাঙা বউ আবার ফিরে এসেছে। আমি মুখ তুলে দাদুর দিকে তাকালাম। তার চোখে আমি তার রাঙা বউকে দেখতে পেলাম। কতটা গভীর মমতায় সে তার রাঙা বউকে মনের গভীরে আগলে রেখেছেন। তিতাস বলল, অন্যের বউকে নিজের বউ ভাবা বাদ দাও দাদু, আর এখন যাও। দাদু দুষ্টুমি চোখে তাকিয়ে বললেন, ঠিক আছে, আমি দরজার ওপাশে আছি। পরিস্থিতি বুঝে দরজা ভাঙা হবে। টিকটিকি, তুই আজকেও আয়। কথাগুলো বলেই দাদু মুচকি হেসে বেরিয়ে গেলেন। দাদু চলে যাবার পর তিতাসকে বললাম, কি গো, ঘোমটা সরাবে না? এ জন্মে তো কখনোই ঘোমটা দাওনি, আজ একটু থাকো না ঘোমটা দিয়ে। মানে কি? তোমার আহম্মকি আমাকে নাকানি চোবানি খাইয়েছে, তোমার শাস্তি প্রাপ্য আছে। আমার আহম্মকির জন্যই আজ বাসর ঘরে বসে আছো, নইলে চুলদারি পেকে যেত। তাও তো বাড়িতে বিয়ের কথা বলতে পারতে না। ঠিকই বলতাম। কোনো মোল্লার দৌড় কোন মসজিদ পর্যন্ত তা আমার জানা আছে। ভেবেছিলাম তুমি পাগলি। এখন কি সুস্থ মনে হচ্ছে? না, এখন মহাপাগলি মনে হচ্ছে। কি? ঘোমটা সরাচ্ছি। বাবা, জোরে কথা বলো না, বুড়ো দরজা ভাঙতেও পারে। সকালে ঘুম ভাঙতেই নাতি নাতনি ননদ দেবরের সাথে দেখা হলো। আমি ভীত চোখে তাকিয়ে আছি। ননদিনী কাছে এসে বলল, তোমায় কিন্তু দাদিমা বলেই ডাকবো। কেন? তোমাকে দাদিমাতেই মানায়। আমাকে কি বুড়ি বুড়ি লাগে? কি কপাল আমার। বিয়ের 1 সপ্তাহ পরে আমরা হানিমুনে এসেছি, তবে তিনজন। আমি, তিতাস আর দাদু। দাদু যতদিন বেঁচে থাকবেন ততদিন নাকি আমাদের পাহারা দেবেন। একরোখা গোয়ার ছেলেটা গ্যাড়াকলে পড়েছে। আমার অবশ্য ভালোই লাগছে। তিতাস তো মুখটাকে হাড়ি বানিয়ে রেখেছে।
আমি আর দাদু ছবি উঠছি, ক্যামেরাম্যান তিতা। পরিসমাপ্তি। গল্পটি কেমন লেগেছে দয়া করে কমেন্টে জানাবেন। এরকম সুন্দর সুন্দর গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।